আজকের এই আয়োজনে অত্যন্ত প্রাসঙ্গিক এবং গভীরভাবে শিক্ষণীয় একটি বিষয় নিয়ে কথা বলা যাক। ইসলামিক ইতিহাসের পাতা থেকে খলিফা আবু বকরের জীবনের চমৎকার একটি গল্প আজ আমরা জানব। এই গল্পটি আমাদের একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে সত্যিকারের নেতৃত্ব মানে কেবল ক্ষমতা আর বিলাসিতা নয়, বরং এর অর্থ কতটা বিশাল আর গভীর হতে পারে। শুরুতেই খুব চমৎকার একটা বৈপরীত্যের কথা ভাবা যাক। একদিকে একজন রাষ্ট্রপ্রধান বা খালিফা, পুরো রাষ্ট্রের কোষাগার যার হাতে, যার রাজনৈতিক ক্ষমতা অসীম, কিন্তু তার বাসস্থানটা কেমন ছিল? একেবারে ছোট্ট ছিমছাম একটা কুঁড়েঘর। রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসেও একদম সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতেন তিনি। জনগণের টাকা, যাকে আমরা বাইতুল মাল বলি, সেখান থেকে তার পরিবারের টিকে থাকার জন্য বরাদ্দ ছিল খুব সামান্য একটা ভাতা। ক্ষমতার একদম চূড়ায় বসেও এমন সাদামাটা জীবনযাপন সত্যি আমাদের প্রচলিত চিন্তাধারাকে একেবারে নাড়িয়ে দেয়, তাই না? এত বড় মাপের একজন নেতা, কিন্তু তার দৈনন্দিন জীবন ছিল একদম সাধারণ আর ভীষণ মানবিক। একদিনের কথা, আবু বকরের স্ত্রীর খুব মিষ্টি খেতে ইচ্ছে হল। খুব পরিচিত আর সাধারণ একটা মানবিক ইচ্ছা। তিনি এসে আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আমাদের ঘরে কি সামান্য মিষ্টি কেনার মতো কিছু বাড়তি টাকা হবে? একটু ভেবে দেখা যাক বিষয়টা। রাষ্ট্রের সর্বোচ্চ নেতার স্ত্রীর এই ছোট্ট একটা আবদার মেটাতেও অতিরিক্ত টাকার খোঁজ করতে হচ্ছে। এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল আবু বকরের উত্তর। বিন্দুমাত্র বিরক্ত না হয়ে খুব শান্তভাবে মৃদু হেসে তিনি একটা কঠিন বাস্তবতার কথা মনে করিয়ে দিলেন। তিনি বললেন, আমাদের যা আয় তাতে তো কেবল ডাল ভাতের সংস্থান হয়, বাড়তি মিষ্টি কেনার টাকা আমাদের কাছে নেই। অর্থাৎ রাষ্ট্র থেকে যে ভাতা আসছিল তা দিয়ে কোনো মতে শুধু বেঁচে থাকার একেবারে প্রাথমিক প্রয়োজনটুকুই মিটত। বিলাসবহুল জীবন তো অনেক দূরের কথা, সামান্য শখ পূরণের মতো একটা পয়সাও অতিরিক্ত ছিল না। কিন্তু আবু বকরের স্ত্রী ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং ভীষণ ধৈর্যশীল একজন মানুষ। স্বামীর কথা শুনে তিনি কোনো অভিযোগ করলেন না, বরং প্রতিদিনের রান্নার খরচ থেকে এক মুঠো করে আটা বা সামান্য কিছু পয়সা বাঁচাতে শুরু করলেন। এভাবে দিন যায়, সপ্তাহ পার হয়। প্রতিদিনের বরাদ্দ খাবার থেকে একটু একটু করে সাশ্রয় করে মাসির শেষে একটা ছোট্ট মাটির পাত্র ধীরে ধীরে ভরে উঠল। আশা একটাই, এভাবে অল্প অল্প করে জমালে একদিন নিশ্চয় মিষ্টি কেনা যাবে। তারপর একদিন বিকেলে অত্যন্ত আনন্দের সাথে সেই জমানো পাত্রটি নিয়ে তিনি আবু বকরের কাছে এলেন। খুব খুশি হয়ে বললেন, দেখুন, আমি প্রতিদিনের খাবার থেকে অল্প অল্প করে এই টাকাগুলো জমিয়েছি। আজকে এই টাকা দিয়ে কিছু মিষ্টি কেনা যাবে? একটু ভাবুন, এতদিনের জমানো সঞ্চয় শুধুমাত্র একটা ছোট্ট শখ পূরণের জন্য। একজন সাধারণ মানুষের মতো এই সহজ আবেগটুকু সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। এখন এখানে একটা বড় প্রশ্ন জাগতে পারে, আবু বকর এখন কি করবেন? একটু ভাবা যাক। এত কষ্ট করে প্রতিদিনের খাবার থেকে একটু একটু করে বাঁচিয়ে এই টাকা জমানো হয়েছে। অন্য যে কেউ হলে হয়তো খুশি হয়ে মিষ্টি কিনে আনত। ক্ষমতার তো কোনো অভাব ছিল না, চাইলেই পারা যেত। কিন্তু একজন প্রকৃত নেতা, যার কাছে সততাই সব, তার সিদ্ধান্ত ঠিক কী হতে পারে? জমানো টাকার দিকে তাকিয়ে আবু বকর অবাক হয়ে গেলেন। তার মুখে এক গভীর চিন্তার রেখা ফুটে উঠল। তিনি ভাবলেন, যদি আমার স্ত্রী প্রতিদিনের বরাদ্দ থেকে এই টাকা জমাতে পারেন, তার মানে হলো রাষ্ট্র আমাকে প্রয়োজনের চেয়ে বেশি ভাতা দিচ্ছে। এই বাড়তি টাকা তো জনগণের হক। বোঝা যাচ্ছে বিষয়টা? তিনি কিন্তু এটা ভাবলেন না যে তার স্ত্রী কত মিতব্যয়ী, বরং তিনি বুঝতে পারলেন বেঁচে থাকার জন্য রাষ্ট্রের যে ভাতা দেওয়া হচ্ছে তা আসলে প্রকৃত প্রয়োজনের চেয়ে বেশি। একজন নেতার জন্য জনগণের টাকায় এমন বিলাসিতা একেবারেই মানায় না। তিনি এই বিষয়টা অত্যন্ত মমতা নিয়ে তার স্ত্রীর কাছে তুলে ধরলেন। তিনি বললেন, প্রিয়তমা, তুমি যা সাশ্রয় করেছ তা প্রমাণ করে যে আমাদের সংসার এর চেয়ে কম টাকায় চলতে পারে। এই বাড়তি টাকাগুলো আমাদের নয়, এগুলো সাধারণ মানুষের। একদম পরিষ্কারভাবে বুঝে দেয়া হলো যে জনগণের টাকায় কোনো ধরনের ব্যক্তিগত শখ মেটানোর অধিকার নেই। আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা হলো, তার স্ত্রীও কিন্তু এই কথা শুনে মুগ্ধ হলেন এবং সানন্দে রাজি হয়ে গেলেন। পারস্পরিক বোঝাপড়া আর সততার কি এক অসাধারণ প্রতিফলন। পরের দিন সকালে যা ঘটল তা সত্যি অবিশ্বাস্য। সকালেই আবু বকর সেই জমানো টাকাগুলো নিয়ে সোজা বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিলেন। এক মুহূর্তও দেরি করলেন না। তার কাছে সেই জমানো টাকা ছিল জনগণের পবিত্র আমানত, যা অতিরিক্ত হিসেবে তার কাছে চলে এসেছিল। তিনি নির্দ্বিধায় তা এক প্রকৃত মালিক অর্থাৎ রাষ্ট্রের কোষাগারে ফিরিয়ে দিলেন। আর এই ঘটনাটা চমৎকারভাবে প্রমাণ করে যে তার সততার শেকড় ঠিক কতটা গভীরে ছিল। শুধু টাকা ফেরত দিয়েই কিন্তু তিনি থামলেন না। কোষাগারের দায়িত্বে থাকা ব্যক্তিকে এমন একটা নির্দেশ দিলেন যা আজকের দিনে হয়তো কল্পনা করাও কঠিন। তিনি নির্দেশ দিলেন, আমার পরবর্তী ভাতা থেকে এই পরিমাণ টাকা কমিয়ে দিন, কারণ আমি দেখেছি আমরা এর চেয়ে কম খরচেই সুখে থাকতে পারি। নিজের ভবিষ্যৎ আয় চিরস্থায়ীভাবে কমিয়ে দিলেন, কারণ প্রমাণ হয়ে গেছে যে ওইটুকু টাকা ছাড়াই সংসার দিব্যে চলে যায়।
আবু বকরের এই অভাবনীয় সততার কথা খুব দ্রুত পুরো মদিনায় ছড়িয়ে পড়ল। ছোট বড় সবাই শিখল যে নেতা মানে আরামায়েশ করে ভোগ করা নয়, নেতা মানে হলো ত্যাগ আর সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আর মজার ব্যাপার হলো, সেই রাতে মিষ্টি না খেয়েও আবু বকর এবং তার স্ত্রী এক অদ্ভুত গভীর মানসিক শান্তি অনুভব করেছিলেন। এটা ছিল সেই শান্তি যা আসে একেবারে নির্ভেজাল সততা আর আমানত রক্ষার পবিত্রতা থেকে। বস্তুগত কোনো অর্জন বা শখ পূরণের মাধ্যমে এমন আত্মিক প্রশান্তি পাওয়া আসলে কখনোই সম্ভব নয়। এই চমৎকার ইসলামিক গল্পটি থেকে আমরা একটা বিষয় খুব স্পষ্টভাবে শিখতে পারি, তা হল প্রকৃত নেতৃত্ব কখনোই ভোগবিলাসের মধ্যে লুকিয়ে থাকে না, বরং সততা, সাধারণ জীবনযাপন আর জনগণের আমানতের সঠিক রক্ষণাবেক্ষণই হল নেতৃত্বের আসল মাপকাঠি। আবু বকরের এই জীবনদর্শন আমাদের শেখায় যে রাষ্ট্রের সম্পদ হল জনগণের পবিত্র আমানত, আর একজন নেতার কাজই হল সেই আমানতের সবচেয়ে বিশ্বস্ত প্রহরী হওয়া। এবার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে এই চিন্তার খোরাকটি নিয়ে একটু ভাবা যেতে পারে। আধুনিক যুগের নেতারা কি জনগণের সম্পদকে এমন গভীর পবিত্রতা আর সংযমের দৃষ্টিতে দেখেন? খলিফা আবু বকরের এই ছোট্ট কিন্তু অবিশ্বাস্য ত্যাগের গল্পটি সততার যে মানদণ্ড স্থাপন করে, তা বর্তমান সময়ের জন্য সত্যি অনেক বড় একটা শিক্ষা। আশা করা যায় আজকের এই বিশ্লেষণ আমাদের সবাইকে নতুন করে ভাবতে সাহায্য করবে। চারপাশের জগতে এই সততার আলো ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকুক। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।